আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। অতীতকালে কোনো একটি কাজ শুরু হওয়ার বা সম্পন্ন হওয়ার পূর্বে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল এমন বোঝালে অধিকতর পূর্বে সম্পাদিত কাজটি পাস্ট পারফেক্ট টেন্সের হয়ে থাকে। কিন্তু অতীতকালে সম্পাদিত দুটি কাজের মধ্যে যদি সিকোয়েন্স অফ ইভেন্ট অথবা ঘটনার ধারাবাহিকতা থাকে, অর্থাৎ একটি ঘটনার জের ধরে আরেকটি ঘটনা ঘটে অথবা একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা ওতপ্রোতভাবে জড়িত, অথবা আমরা যদি কার্যকারণ নীতি বা কজ অ্যান্ড ইফেক্টের ভিত্তিতে ধরি তাহলে দেখা যাচ্ছে যে একটি কাজের পরপরে আরেকটি কাজ সম্পাদিত হয়, এরকম যদি বোঝায় তখন সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স না হয়ে একই টেন্সে লেখার জন্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতকালে যে দুটি ঘটনা ঘটে, দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে সেটি সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে এবং পরেরটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখে থাকি। কিন্তু ওই দুটি ঘটনার মধ্যে যদি সিকোয়েন্স থাকে, সিকোয়েন্স অফ ইভেন্ট যেটাকে আমরা বলছি ঘটনার ধারাবাহিকতা, সেক্ষেত্রে আমরা সাধারণত একটি টেন্স ব্যবহার করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখে থাকি। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক, আমি স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে গিয়েছিল, তাহলে আগে ট্রেনটি ছেড়ে গিয়েছিল এটি যদি আমি লিখি পারফেক্ট টেন্সে করি তাহলে দেখা যাচ্ছে যে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড দেয়ার। কিন্তু এভাবে না বলে যেহেতু ঘটনাটি আমি স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি কি ছেড়ে দিয়েছিল, তো ঘটনাটা এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখে থাকি। কিভাবে চলো দেখি। দ্য ট্রেন লেফট দ্য স্টেশন জাস্ট বিফোর আই রিচড দেয়ার, এভাবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা অলরেডি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আমাদের পূর্বের ক্লাস আমরা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আজকে আমাদের ক্লাস হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং নেক্সটে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট। Now we will learn about the definition of past indefinite tense এবং এরপরে আমরা past indefinite tense এর নানামুখী ব্যবহার নিয়ে আলোচনা করব। So first of all we have to know about the definition. The definition is past indefinite tense. What is past indefinite tense? Past indefinite tense past indefinite tense এর সংজ্ঞা এভাবে দেওয়া যায়, the tense which express an action in the past is called past tense. অর্থাৎ ওই টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হবে যেটি পাস্ট বা অতীতকালের কোনো ঘটনার কি করবে, এক্সপ্রেস করে থাকবে। সহজ কথা বলতে গেলে অতীতকালের কোনো কাজ হতো বা হয়েছিল এরকম বোঝাতে অনির্দিষ্ট সময়ে হতে হবে। অতীতকালে কোনো কাজ হতো বা হয়েছিল এরকম বোঝালে আমরা সেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ধরে নিতে পারি। তো পাস্ট ইনডিফিনিট টেন্স, কয়েকটি পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল চলো দেখি। Zohir Rayhan was attend in the historical meeting in 1952. তারপরে he went to school yesterday, I had a pen. এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। যেমন জহির রায়হান ওয়াজ অ্যাটেন্ড ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং ইন 1952। জহির রায়হান 1952 সালের ঐতিহাসিক মিটিংয়ে উপস্থিত ছিল। ওয়াজ সাধারণত এই ধরনের টেন্সে কোনো সাবজেক্ট যদি কোথাও থাকা বা সাবজেক্টের উপস্থিতি অথবা অনুপস্থিতি বোঝানোর জন্য আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করে থাকি। আরেকটা বিষয় লক্ষ্য করো, আই হ্যাড এ পেন, এখানে হ্যাডটা আসলে অধিকার অর্থে ব্যবহার করা হয়েছে। কোনো কিছু থাকা অথবা কারো কোনো কিছু না থাকা বোঝালে অর্থাৎ অধিকার বোঝানোর জন্য আমরা হ্যাড ভার্বটা ইউজ করে থাকি, আর বাকি সব ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার ব্যবহার করে থাকি। তো চলো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে, ভার্ব হবে এবং অবজেক্ট। এবং ভার্বটা কোন ফর্মে হবে? স্বভাবতই ভার্বটা পাস্ট ফর্মে হবে। কোন ফর্ম? পাস্ট ফর্ম। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হয়ে থাকে। তো দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। হি সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, টু স্কুল এখানে অবজেক্ট অর এক্সটেনশন যেটাই হোক
ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স তৈরি করার জন্য তোমার সাবজেক্ট দিতে হবে, দেন ভার্ব দিতে হবে। ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হতে হবে, এবং যদি তোমার ওই সেন্টেন্সে থাকা বা অধিকার অর্থে ব্যবহার করা হয় তখন তুমি অধিকার অর্থে যদি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয় তখন তুমি হ্যাড ব্যবহার করবে, এবং কোনো সাবজেক্ট যদি কোথাও উপস্থিত ছিল বা উপস্থিত ছিল না এরকম যে কোনো ক্ষেত্রে ব্যবহারের জন্য ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে। আমাদের আগের ক্লাসে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ ফর্মে লিখতে হয় সেটিও দেখিয়েছিলাম, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্মে কিভাবে লিখতে হয় সেটি দেখিয়েছিলাম। চলো আজকে সেন্টেন্সগুলোরও আমরা নেগেটিভ ফর্মটা একটু দেখে নিই। তো প্রথম সেন্টেন্স হচ্ছে জহির ওয়াজ অ্যাটেন্ড ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং। এটাকে যদি আমরা নেগেটিভ করি, এই সেন্টেন্সটাকে কি করব, আমরা যদি নেগেটিভ করি তাহলে আগের ক্লাসে আমরা কি বলেছিলাম, কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের ফার্স্ট অফ অল অক্সিলারি ভার্ব ফাইন্ড আউট করতে হবে। অক্সিলারি ভার্বের পর নট অ্যাড করে আমরা ওইটাকে নট অথবা নো অ্যাড করে আমরা ওইটাকে কি করতে পারি, নেগেটিভ করতে পারি। আরেকটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু বা ডাস, কিন্তু পাস্ট টেন্সে অলওয়েজ আমরা ডিড ব্যবহার করতে পারবো। তো পাস্ট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা সহজে এখানে কি ডিড বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারবো। তো এই সেন্টেন্সে দেখো ওয়াজ অক্সিলারি ভার্ব আছে, তাহলে এটাকে নেগেটিভ করলে কি হবে, জহির রায়হান ওয়াজ নট। এটা আমি লিখছি না কারণ খুবই সোজা, জহির রায়হান ওয়াজ নট অ্যাটেন্ড ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং ইন 1952। জহির রায়হান 1952 সালের হিস্টোরিক্যাল মিটিংয়ে উপস্থিত ছিল না। সেন্টেন্সের সত্যতা যাই হোক না কেন স্ট্রাকচারের ভিত্তিতে আমি লিখছি যে জহির রায়হান ওয়াজ নট অ্যাটেন্ড ইন দ্য হিস্টোরিক্যাল মিটিং, তাহলে ওয়াজের পরে কি অ্যাড করা হলো, নট অ্যাড করা হলো। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি ছিল আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল নেগেটিভ করার জন্য আমাদেরকে কী করতে হবে, অক্সিলারি ভার্বগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব নেই। তো আমি কি বলেছিলাম, যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকবে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডিড নামক একটা অক্সিলারি ভার্ব অ্যাড করে ওটার পরে নট বসিয়ে নেগেটিভ করব। তো আই ডিড নট। এবার দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে আমরা যখন এটাকে ফার্স্ট অফ অল যে আমরা যে কল্পনা করে নিয়েছি যে একটা অক্সিলারি ভার্ব, সেটিকে কিন্তু আমরা ডুকে আমরা কি পাস্ট ফর্মে লিখেছি। তো আমাদের এখানে মেন্স ভার্ব যেটা আছে ওয়েন্ট, এটা কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে। আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডিড নামক অক্সিলারি ভার্ব নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু মেইন যে ভার্বটা থাকবে সেটি বেস ফর্মে হয়ে যাবে। আই ডিড নট ওয়েন্ট টু স্কুল হবে না, আই ডিড নট গো টু স্কুল। আই হ্যাড এ পেন। তৃতীয় সেন্টেন্সটি দেখো, দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে হ্যাড শব্দটা বা হ্যাড এটাও একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে হ্যাড অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক না কেন, আই হ্যাড নট পেন, আই হ্যাড নট পেন, এটাকে নেগেটিভ করলে কি হবে, আই হ্যাড নট পেন। এখানে এ নামক যে আর্টিকেলটা আছে এটা না দিলেও চলবে, এটা উজ্জ্ব থাকে বা হাইড করা থাকে, এটা বুঝে নিতে হয়। আই হ্যাড নট পেন, ঠিক আছে। এটাকে নেগেটিভ করলে আই হ্যাড এ পেন, এটাকে আই হ্যাড নট পেন। এবার শেষ দিক থেকে চলো আমরা যে তিনটে সেন্টেন্স তোমাদেরকে দেখালাম, এই তিনটে সেন্টেন্সের নেগেটিভ ফর্মও দেখালাম, এই তিনটে সেন্টেন্সের চলো আমরা ইন্টারোগেটিভ ফর্মটাও একটু দেখে নিই। তো এটার ইন্টারোগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে, আগের ক্লাসে আমি বলেছিলাম ইন্টারোগেটিভ করতে হলে আমাকে অক্সিলারি ভার্ব আগে আনতে হবে, অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে ইন্টারোগেটিভ করলে ডাব্লিউএস কোয়েশ্চেন আগে আনতে হবে, তারপরে কি ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্বটা নিয়ে তারপর সেন্টেন্সটা কী করতে হবে, শেষ করতে হবে। তো দেখো আই হ্যাড নট পেন, আমরা মূল সেন্টেন্সটাকে ধরি, মূল সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, হ্যাড আই এ পেন, এভাবে আমরা করতে পারি। আবার যদি কেউ মনে করে যে না হ্যাডটা এখানে মেইন ভার্ব, হ্যাড থাকা অর্থে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন আমরা কী নেব, একটা অক্সিলারি ভার্ব কল্পনা করে নিতে হবে, ডিড আই। সেক্ষেত্রে এখানে হ্যাড হবে না, কি হবে, হ্যাড এ পেন। বুঝতে পারছি, দুটোই কারেক্ট, তুমি যেটাই লিখো সেটাই হবে। তবে ডিড আই হ্যাভ এ পেন, যদি তুমি এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসো, ডিড ইউজ করো, তখন এখানে মেন ভার্বটা কী হয়ে যাবে, বেস ফর্মে হয়ে যাবে। হ্যাডের বেস ফর্ম হচ্ছে যে কি, হ্যাড।
তো এইভাবে আসলে মূলত আমরা সেন্টেন্সগুলোকে, যে সেন্টেন্সগুলো পাবো পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ অথবা কি ইন্টারোগেটিভ করতে পারবো। তো চলো এবার আমরা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের কমন কিছু ইউজ আছে সেগুলো দেখি। ওকে বন্ধুরা, এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু কমন ব্যবহার। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে সাবজেক্টের পূর্বে কি বসবে? ডিড বসবে। যেমন ধরো, ডিড হি ডু ইট, সে কি এটি করেছিল? তারপরে ডিড দ্য ম্যান রান অ্যাওয়ে। তো এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করার পূর্বে আমরা ডিড ইউজ করে ওটাকে কি করব? ইন্টারোগেটিভ তৈরি করব। তারপরে দেখো, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে দুটো রুল আছে, এই রুলগুলো আমরা একটু দেখি। প্রথমে কি হবে? ডিডের পরে নট ইউজ করতে হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে কি অবজেক্ট বসবে। আমরা জানি নেগেটিভ করতে হলে কি করতে হবে? নেগেটিভ করতে হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে, আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে প্রথমেই ডিডের সাথে কি নট অ্যাড করতে হবে, এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তো দেখো, প্রথমে কি হবে? ডিড নট, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তাহলে ডিডন্ট দ্য ম্যান রান ওয়ে, ডিড নট সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে। তারপর আরেকটা রুল, তুমি এটা সেম ওয়ে তুমি যেটাই ব্যবহার করো না কেন, দুটো রুলই একই অর্থ প্রকাশ করবে। ডিড ইউজ করতে পারো, তারপরে সাবজেক্ট, তারপর নট, তারপরে অবজেক্ট। যেমন ডিড দ্য ম্যান রান নট রান অ্যাওয়ে। তো নেগেটিভের ক্ষেত্রে তুমি দু ধরনেরই রুলটা ব্যবহার করতে পারবে, দুটো রুলই সঠিক। এবার আমরা দেখব বন্ধুরা, ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করতে প্রথমে ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে, তারপরে ইন্টারোগেটিভের অন্যান্য যে সাধারণ নিয়মগুলো আছে সেগুলো বসবে। তো দেখো, ডিড হি কাম, সে কি এসেছিল? তো আমি যদি এখানে লিখি হোয়েন ডিড হি কাম, হোয়েন কি ডিড হি কাম, সে কখন এসেছিল। তার মানে বোঝা যাচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে দেখা যাবে যে কি ডাব্লিউএস কোয়েশ্চেন বসবে, এবং সেন্টেন্সের অন্যান্য যে নিয়মগুলো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য সেটি বসবে। আরেকটি উদাহরণ আমরা দেখি, ডিড দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছিল? তাহলে আমরা যদি এখানে একটা ডাব্লিউএস কোয়েশ্চেন কি অ্যাড করা যায়, হাউ ডিড দে ডু দ্য ওয়ার্ক, তারা কিভাবে কাজটি শেষ করেছিল। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে ডাব্লিউএস কোয়েশ্চেন অ্যাড করতে হয় তাহলে আমরা অক্সিলারি ভার্বের পরে ওই ডাব্লিউএস কোয়েশ্চেনটা অ্যাড করে দিব, এবং বাকি অন্যান্য নিয়ম একই থাকবে। এবার আমরা দেখব হ্যাডের ব্যবহার। তো বন্ধুরা দেখো, হ্যাডের ব্যবহার, অধিকার অর্থে যদি হ্যাড ইউজ হয়, অধিকার অর্থে কি হ্যাড ভার্বটি ইউজ হলে প্রথমে কি বসবে? সাবজেক্ট বসবে, হ্যাড বসবে, তারপর নো বসবে, এরপরে নাউন বসবে, ঠিক আছে। তারপরে যদি সেন্টেন্সের এক্সটেনশন থাকে তাহলে সেটি বসবে। তাহলে দেখো, মাই ফাদার হ্যাড নো ডগ, আমার বাবার কোনো কুকুর নেই। তাহলে মাই ফাদার এখানে সাবজেক্ট হিসেবে বসছে, হ্যাড অধিকার অর্থে ব্যবহার করা হচ্ছে, তারপর নো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তারপর ডগ ইউজ করা হচ্ছে, তারপরে হি হ্যাড নো কমন সেন্স, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হ্যাডটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? হ্যাডটা অধিকার অর্থে বা থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। এবার আমরা দেখব হ্যাডযুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেনবোধক বা কোয়েশ্চেনাল সেন্টেন্স করতে হয়। ওকে বন্ধুরা, যেটি আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে হ্যাড বিশিষ্ট সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম কি হতে পারে। হ্যাডযুক্ত বিশিষ্ট সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হবে হ্যাড, তারপর সাবজেক্ট এবং নাউন, দেন এক্সটেনশন থাকলে সেটি ব্যবহার করা হবে। যেমন হ্যাড আই এ রেড কাউ, ঠিক আছে। হ্যাড আই এ কি কাউ? রেড কাউ। এটাকে যদি তুমি অন্যভাবে করতে চাও, যে হ্যাড এখানে থাকা অর্থে যদি ব্যবহার করতে চাও, যে হ্যাড আমি মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে? অক্সিলারি ভার্ব। যে কোনো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাড বাদ দিলে আর কোনো অক্সিলারি ভার্ব থাকছে না, সেহেতু আমরা কি ব্যবহার করব? ডিড, ঠিক আছে। তারপর আমরা কি ব্যবহার করব? আই হ্যাভ এ রেড কাউ। তার মানে কি বোঝা যাচ্ছে? যদি তুমি হ্যাডটাকে মেইন ভার্ব হিসাবে অধিকারে অর্থ বা থাকা অর্থে ব্যবহার করতে চাও, তাহলে কি হ্যাড দিয়ে তুমি অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে পারবে। কিন্তু যদি তুমি হ্যাডটাকে মেইন ভার্ব হিসেবে না ধরতে চাও, হ্যাডটাকে মেইন ভার্ব হিসেবে ধরতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিড নামক একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এবং ডিড নামক একটা অক্সিলারি ভার্ব যদি তুমি ব্যবহার করে থাকো তাহলে কি হবে?
ডিড হবে, এই রুলটা আমি একটু লিখে দিই এখানে, ডিড হবে, তারপর কি হবে সাবজেক্ট, তারপরে হবে কি হ্যাবের, হ্যাডের কোন ফর্ম, বেস ফর্ম, তারপরে বাকিটা। ঠিক আছে, ডিড সাবজেক্ট হেডের বেস ফর্ম, কারণ হেড তখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে না। এবার আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউএস কোয়েশ্চেন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কেমন হবে। ডাব্লিউএস কোয়েশ্চেন যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডিড বসানোর প্রয়োজন নেই, কারণ আমরা আগের রুলে বলেছিলাম যে ডাব্লিউএস কোয়েশ্চেনের পর অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করা যায় না, কোনো সেন্টেন্সে ইন্টারোগেটিভ করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউএস কোয়েশ্চেন যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করব না। তো আমি লিখেছি ডাব্লিউএস কোয়েশ্চেন সাবজেক্ট হলে ডিডের ব্যবহার হবে না, যেমন হু ওয়েন্ট দেয়ার, এখানে হু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই জন্য হু ডিড ওয়েন্ট দেয়ার এভাবে ব্যবহার না করে হু ওয়েন্ট দেয়ার ব্যবহার করা হলো। তারপর কে সেখানে গিয়েছিল, হোয়াট মেড ইউ আনহ্যাপি, কিসে তোমাকে অসুখী করে বা কি তোমাকে অসুখী করে, এই সেন্টেন্সেও কিন্তু আমরা কোনো ডিড ব্যবহার করিনি, অর্থাৎ অক্সিলারি ব্যবহার করিনি, যেহেতু আমরা আগেই বলেছিলাম যে একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব মাস্ট বি বসাতে হবে, কিন্তু সেন্টেন্স ডাব্লিউএস কোয়েশ্চেন যদি সাবজেক্টের মতো কাজ করে তাহলে সেন্টেন্সে ডিডের ব্যবহার করতে হয় না। এবার আমরা পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু স্পেশাল যে ব্যবহার রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, এমন কিছু সময় আছে যখন আমরা কতগুলো সেন্টেন্স দেখলে বুঝতে পারি না যে আসলে সেন্টেন্সটি কোন টেন্সে লিখতে হয়। তো পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে বা পাস্ট ইনডিফিনিট টেন্স কখন বা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স কখন ব্যবহার করবে, তো আমরা একটু দেখে নিই স্পেশাল ইউজ বা বিশেষ কিছু ব্যবহার। তো দেখো, বর্ণিত সময়ে কাজটি চলছিল বোঝালে, বর্ণিত সময় মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা সময় উল্লেখ করা থাকবে, যেমন ধরো রহিম যখন খেলছিল আমি তখন লিখছিলাম, দুটি কাজই কিন্তু চলছিল। তো এক্ষেত্রে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের সাথে গুলিয়ে ফেললে হবে না, পাস্ট পারফেক্ট টেন্সের দুটো কাজ হবে, একটি কাজ আরেকটি কাজের পূর্ব পর্যন্ত, বা দুটি কাজ একই, একটি কাজ কি আরেকটি কাজের সম্পন্ন হওয়ার পূর্বে সংগঠিত হবে, এই ক্ষেত্রে পূর্বের কাজটি পাস্ট টেন্স হয়। কিন্তু এখানে কিন্তু একটি কাজ, দেখো দুটো কাজই চলছিল, রহিম যখন খেলছিল আমি তখন কি লিখছিলাম। তো এই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার না করে বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন ধরো এই ধরনের সেন্টেন্সগুলো হোয়াইল দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, হোয়াইল, হোয়াইল রহিম played I wrote, অর্থাৎ যখন রহিম কি খেলছিল আমি লিখছিলাম, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হবে। সে যখন পড়ছিল আমি তখন কাজ করছিলাম, while he read I worked, যখন সে কি পড়ছিল আমি কাজ করছিলাম। তো বন্ধুরা দেখো, এই সেন্টেন্সগুলো একটু ক্রিটিক্যাল এবং কনফিউশনাল সেন্টেন্স, এগুলো বুঝতে তোমাকে খুব মনোযোগ সহকারে না বুঝলে তুমি এই সেন্টেন্সগুলো বুঝতে পারবে না, গুলিয়ে ফেলবে যে এটা পাস্ট পারফেক্ট হবে নাকি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো তোমাকে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি ওইগুলো সেন্টেন্সগুলো থেকে এটাকে কি করতে পারবে, ডিফার করতে পারবে। তাহলে দেখো, বর্ণিত সময় কাজটি চলছিল বোঝালে, বর্ণিত সময় মানে কি, যখন আর একটা কাজের তোমার নির্দিষ্ট একটা বর্ণনা, কাজের তুমি যে কাজটা করবে ওই কাজের সাথে সাথে আরেকটি কাজ চলছিল বা হচ্ছিল, এরকম যখন বোঝায়। ঠিক আছে, যে রহিম খেলছিল তখন আমিও কি লিখছিলাম, তাহলে বর্ণিত সময় আমি যখন খেলছিলাম, আমি যখন লিখছিলাম, রহিমও তখন কি খেলছিল, তাহলে একটা সময়ের কথা বর্ণনা করা আছে বা বর্ণিত আছে। তো এইরকম ক্ষেত্রে আমরা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করে
থাকে। কোনো কাজ কিসের সময় পূর্বে শুরু হয়ে বর্ণিত সময়, সম্ভবত বর্ণিত সময় পর্যন্ত চলছিল, সম্ভবত কি সময় পর্যন্ত চলছিল, বর্ণিত সময় পর্যন্ত চলছিল, এরকম ক্ষেত্রে পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো আমি তোমাকে দেখতে এসেছিলাম, কি করতে এসেছিলাম, দেখতে এসেছিলাম। দেখা পর্যন্ত আমাদের এই যে এসেছিলাম, যে আমার যে আশাটা, এটা অনেক আগে থেকে শুরু হয়ে কি তোমাকে পর্যন্ত, যে তোমার দেখা পর্যন্ত এসে শেষ হয়েছে। তো এক্ষেত্রে বর্ণিত সময় পর্যন্ত চলছিল। এক্ষেত্রে এই সেন্টেন্সগুলো পাস্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই কাম, এই সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হয়ে থাকে। তাহলে আই কাম টু সি ইউ, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আই কাম টু সি ইউ, এখানে কিন্তু আই কেম টু সি ইউ হবে, আই কেম টু সি ইউ। এখানে সাধারণত আই হ্যাভ কাম হওয়ার মতো সেন্টেন্স, মানে আই হ্যাভ কাম হতো, আই হ্যাভ কাম এর মতো আসলে ভাবটা বোঝাবে যে আই হ্যাভ কাম টু সি ইউ। এখানে আই কেম টু সি ইউ সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করে, কারণ কিছু সময় পূর্বে শুরু হয়ে সম্ভবত বর্ণিত সময় পর্যন্ত চলছিল, এরকম কাজগুলো প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন ধরো আমি তোমাকে খবরটি দিতে এসেছিলাম, আই কেম টু গিভ ইউ দ্য নিউজ। তো এই সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো, আই কেম টু গিভ ইউ দ্য নিউজ, আমি তোমাকে খবরটি দিতে এসেছিলাম। আমি এসেছিলাম কি তোমাকে খবরটি দেওয়া পর্যন্ত আমি কিন্তু কি এসেছিলাম, দ্যাট মিন্স কিছু সময় পূর্বে, আমার আশাটা কিছু সময় পূর্বে এবং শেষ হয়েছে কোথায়, তোমাকে খবরটা দিলে আমার কাজটি শেষ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রেও কি হতো, হ্যাভ কামের মতো এখানে উচ্চারণ ভাবটা বোঝাবে যে কি আই কাম টু গিভ ইউ দ্য নিউজ, এটা এমনভাবে বোঝাবে আই হ্যাভ কাম টু গিভ ইউ দ্য নিউজ, অর্থাৎ অনেকটা ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, শিষ্টাচার বা তিরস্কারমূলক সম্বোধন বোঝাতেও কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করে থাকি। আমি আবার বলছি, শিষ্টাচার বা তিরস্কারমূলক যে সম্বোধন আছে, কাউকে সম্বোধন করার জন্য আমরা কিন্তু এই পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করে থাকি। যেমন ধরো অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, এটা শিষ্টাচার, সুন্দরভাবে বলার জন্য আমরা কি করি, উড ব্যবহার করি। তোমরা দেখতে পাচ্ছ উড দিয়ে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করেছি, অর্থাৎ শিষ্টাচার বা সুন্দর করে নম্রভাবে ভদ্রভাবে কাউকে যদি তুমি কারো কাছে পানি চাও, যে অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দেবে কি অথবা দেবেন কি, এক্ষেত্রে তুমি উড দিয়ে সেন্টেন্সটি শিষ্টাচার অর্থে ব্যবহার করতে পারো। যেমন উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। এবার দ্বিতীয় সেন্টেন্সটি তোমরা লক্ষ্য করো যে আমি তার কাছে যেতে পারি কি, এটি সাধারণত আসলে অনুমতি চাওয়া না, কাউকে তিরস্কার অর্থে, যে আমি তার কাছে যেতে পারি, তারপরেও যদি আমরা কারো কাছে অনুমতি চাই, তিরস্কার অর্থে বা তিরস্কারের ক্ষেত্রে বা তিরস্কারমূলক বাক্য বলার ক্ষেত্রে আমরা এভাবে বলি, আমি তার কাছে যেতে পারি কি, কুড আই গো টু হিম, আমি কি তার কাছে যেতে পারি। তো এই ক্ষেত্রে তিরস্কার অর্থে সেন্টেন্সটি ব্যবহার করা হয়েছে। এইটি লেখার ক্ষেত্রে কুড আই গো টু হিম, অর্থাৎ আই কুড গো টু হিম, আমি তার কাছে যেতে পারি। তো এক্ষেত্রে যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে, সাধারণত তোমরা জানো যে শিষ্টাচার বা তিরস্কারমূলক সম্বোধনের করার ক্ষেত্রে সেন্টেন্সগুলো সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়ে থাকে। ঠিক আছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে হওয়ার কারণে উড এবং কুড সেন্টেন্সের প্রথমে বসেছে। এরকম আরও একটি সেন্টেন্স বলি তোমাদেরকে, যে খবরটি আমাকে বলতে পারেন কি, কুড ইউ টেল মি দ্য নিউজ, কুড ইউ টেল মি দ্য নিউজ, আপনি কি, এগুলো সাধারণত শিষ্টাচার বা তিরস্কারমূলক শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে রুলটা কেমন হবে, সাবজেক্ট হবে, ইউজড হবে এবং ভার্বটা সবসময় বেস ফর্মে বা প্রেজেন্ট ফর্মে হবে, দেন অবজেক্ট। তো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, দেখো, আই ইউজ টু রিড কোরআন এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে কোরআন পড়তাম। এটা ইউজ টু শব্দটা এমন কতগুলো ক্ষেত্রে ব্যবহার করা হবে যে কাজটা আমরা অতীতে নিয়মিত করতাম। আর ইউজ টু সাধারণত
অতীতকালের সেন্টেন্সগুলোকে বা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সগুলোকে নির্দেশ করে থাকে। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, হি ইউজ টু টেক এক্সারসাইজ রেগুলারলি। সে প্রতিদিন ব্যায়াম করতো। সে প্রতিদিন কি করত? ব্যায়াম করতো। তাহলে অতীতের এটা ওর নিয়মিত অভ্যাস ছিল, সেই জন্য আমরা এই সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। অতীতের আরও কিছু সাধারণ অভ্যাস আছে, যেমন আই লিভড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করতাম। অভ্যাস, সাধারণ অভ্যাস। লিভড ইন ঢাকা এই সেন্টেন্সটা যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমার অতীতের অভ্যাসগুলো বোঝানোর জন্য আমি এই সেন্টেন্সটি ব্যবহার করছি, কিন্তু অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। এবং অতীতের অনিয়মিত অভ্যাসগুলো বোঝানোর জন্য আমরা কি সেন্টেন্স কি ব্যবহার করি, চলো একটু দেখি। এবার আমরা অতীতের অনিয়মিত অভ্যাস বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের কোন ফর্মটি ব্যবহার করব দেখি। তো অতীতের অনিয়মিত অভ্যাস বোঝানোর জন্য আমরা সাবজেক্টের পরে উড ব্যবহার করব, আর নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু, আর সাধারণ অভ্যাস বোঝাতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন শুধু অভ্যাস বোঝাতে আই লিভড ইন ঢাকা। যদি আমাদের অতীতের নিয়মিত অভ্যাস যে আমি সবসময় এটা করতাম, তাহলে ইউজ টু ব্যবহার করা হবে। আই ইউজ টু রিড কোরআন, আই ইউজ টু রিড কোরআন এভরি মর্নিং। আর যদি অনিয়মিত অভ্যাস বোঝাই, তাহলে আমরা কি করব? আই উড অফেন। অফেন মানে কি? প্রায়, মাঝে মধ্যে। আই উড অফেন রিড কোরআন এভরি মর্নিং। তো সেক্ষেত্রে এভরিটা ইউজ হবে না, কি হবে? আই উড অফেন রিড কোরআন। এটা এরকম হবে, যেহেতু আমি প্রতিদিন সকালে পড়তাম না, মাঝে মধ্যে পড়তাম। তো মাঝে মধ্যে বা প্রায় অনিয়মিত অভ্যাসগুলো বোঝানোর জন্য, অভ্যাস ছিল কিন্তু আমি রেগুলার কাজটি করতাম না, মাঝে মধ্যে করতাম, এই জন্য অফেন ব্যবহার করে আমি লিখেছি আই উড অফেন রিড কোরআন। তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্সটিতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, হি উড অফেন টেক এক্সারসাইজ। রেগুলারলি তো হবে না, যেহেতু সে প্রতিদিন করতো না, মাঝে মধ্যে সে কি করতো? ব্যায়াম করতো। তো বন্ধুরা, তোমরা এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? অতীতের অভ্যাস বোঝানোর জন্য আমরা সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করে থাকি, এবং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্ট ফর্মই হবে। তারপরে অতীতের নিয়মিত অভ্যাস বোঝানোর জন্য আমরা ইউজ টু, সাবজেক্টের পরে ইউজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে কি? অবজেক্ট অর এক্সটেনশন। এবং অতীতের অনিয়মিত অভ্যাস, যে কাজটা আমরা অতীতে করতাম, নিয়মিত মানে সবসময় করতাম, তবে সেটা নিয়মিত ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব সিকোয়েন্স অফ ইভেন্টস, অর্থাৎ ঘটনার ধারাবাহিকতা বোঝালে আমরা কোন ধরনের টেন্স ব্যবহার করতে পারি। অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, সেটি সম্পর্কে একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরুর প্রথমে আমি যে কথাটি বলেছিলাম, সেটি হচ্ছে যে সিকোয়েন্স অফ ইভেন্টসের কথা। সাধারণত যদি দুটি কাজ একটির পূর্বে আরেকটি সংগঠিত হয়, তবে অধিকতর পূর্বে সংগঠিত কাজটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে গণ্য করি, এবং পরবর্তী কাজটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। তো একটি কাজ পূর্বে হবে, তারপরে আরেকটি কাজ সংগঠিত হবে, এবং পূর্বের কাজটিকে আমরা কি করব? পাস্ট পারফেক্ট, এবং পরবর্তী কাজটি আমরা পাস্ট ইনডিফিনিট হিসেবে ধরে নিই। কিন্তু এখানে যদি সিকোয়েন্স অফ ইভেন্ট বা ঘটনার ধারাবাহিকতা, আমি বলেছিলাম কি? ঘটনার ধারাবাহিকতা, অর্থাৎ একটি ঘটনা হওয়ার পরপরই আরেকটি ঘটনা, বা একটি কার্যকরণ নীতি আমরা যেটাকে বলি কজ অ্যান্ড ইফেক্ট। একটা ঘটনার কারণে আরেকটা ঘটনা ঘটে, এই ধরনের ঘটনাগুলো বা এই ধরনের কাজগুলো, ইভেন্টসগুলো সাধারণত সিকোয়েন্স অফ ইভেন্টস নামে পরিচিত। এই ধরনের টেন্সগুলো সাধারণত, সব ক্ষেত্রে না, সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের না হয়ে দুটো যে সেন্টেন্স থাকে, দুটো সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে বা একটা টেন্সে লেখার জন্য আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন ধরো, ভাত খাওয়ার পূর্বে সে হাত মুখ ধৌত করলো, ভাত খাওয়ার পূর্বেই হাত মুখ ধৌত করেছে, ঠিক আছে। তারপরে শোয়ার পূর্বে সে দরজা বন্ধ করলো, যে মানে শুতে গেল, শোয়ার পূর্বেই কি? শোবার পূর্বেই কি সে কি করলো? দরজা বন্ধ করে দিল। আরেকটা সেন্টেন্স লক্ষ্য করো, যেটা আমি প্রথমে বলেছিলাম, স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। এই ধরনের সেন্টেন্সগুলো, যে একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটি কাজ ঘটে, এই ধরনের কাজগুলো সাধারণত আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে না লিখে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়ে থাকে। এই ধরনের কাজগুলো বা এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় সিকোয়েন্স অফ ইভেন্টস। হি washed his hand and face before কি? eat, before he eat, ate, সে খাওয়ার পূর্বে
কি করলো, হাত মুখ ধুলো। তাহলে এই সেন্টেন্সটি যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখতাম তাহলে কি, হি হ্যাড ওয়াশড হিজ হ্যান্ড বিফোর হি এট, এভাবে হতো। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এটাকেও পাস্ট ইনডিফিনিট এটাকেও পাস্ট ইনডিফিনিট রাখার জন্য আমরা বলেছি এই কাজটার মধ্যে যে খাওয়ার পূর্বে সে হাত মুখ ধুতো করলো, এখানের মধ্যে কি সিকোয়েন্স অফ ইভেন্ট বা ঘটনার ধারাবাহিকতা রয়েছে, সেজন্য আমরা দুটো সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম। শোয়ার পূর্বে সে দরজা বন্ধ করলো, তাহলে সে দরজা আগে বন্ধ করেছে, তাহলে হি ক্লোজ দ্য ডোর before he took bed, ঠিক আছে, বিফোর হি টুক বেড, সে শোয়ার পূর্বে দরজা বন্ধ করলো। তাহলে দরজা বন্ধ করার সাথে সাথে সে শুয়ে পড়লো। দুটো ঘটনার মধ্যে যদি সিকোয়েন্স খুঁজে পাওয়া যায় তাহলে শুধুমাত্র আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো ব্যবহার করে থাকবো। বন্ধুরা, আরেকটি বিষয়, সব শেষের টপিক ছিল এটি, আরেকটি বিষয় তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সেটি হচ্ছে যে এই ধরনের টেন্স শুধুমাত্র বিফোর কনজাংশন দ্বারাই যুক্ত থাকবে। যদি বিফোর কনজাংশন দ্বারা যুক্ত না হয় তাহলে ওই ধরনের টেন্সকে তুমি কখনোই, ওই ধরনের সিকোয়েন্স থাকা সত্ত্বেও ওই ধরনের সেন্টেন্সগুলোকে তখন কখনোই তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারবে না। দেখো এখানে বিফোর আছে, এখানেও বিফোর কনজাংশন আছে। তাহলে আমি কি বললাম, যে দুটো ঘটনার মধ্যে যদি সিকোয়েন্স থাকে তাহলে শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করার ক্ষেত্রে এই ধরনের টেন্সগুলোতে অবশ্যই বিফোর একটা কনজাংশন থাকতে হবে। যদি বিফোর কনজাংশনটা অ্যাড না থাকে তাহলে তুমি এটিকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে, কোনো ক্ষেত্রে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, টিল দেন, আল্লাহ হাফেজ।